বিভিন্ন শিল্পীর কণ্ঠ আপনার হচ্ছে অনুকরণ করে আপনি গান গেয়ে থাকেন। তোমার ওই মন তো দিলানা, তোমার ওই দিল তো দিলানা। বয়স থাকতে কষ্ট কয় বললে শ্রেষ্ঠ পদ তোমার। কত চোখের পানি ছড়ালে বলো তোমার হৃদয় জ্বলবে। আমি রোজ রাত্রে চেয়েছি লেখি ভোরবেলা তা ছিঁড়ে ফেলি। এজন্য মানে অনেকগুলো গান গাইতে পারলে আমার মনের খোরাকটা একটু মিটাইতে পারে। গান শোনাই মনের মতো। সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বই বাংলা টেলিভিশনের ডিজিটাল তারকা অনুষ্ঠান। সাথে আছি আমি মোহাম্মদ মানিক খান। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের অতিথি হিসেবে সময়ের একজন ভাইরাল পারসন, সোশ্যাল মিডিয়াতে যার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়েছে, পাগলা সোহাগ। তার আরেকটা নাম আছে ডিজে সোহাগ। কেমন আছেন আপনি? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনি? জি, অনেক দূর থেকে আমাদের স্টুডিওতে আসছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমাকে জায়গা করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি এই জায়গায় আসতে পারাই। জি, তো সোশ্যাল মিডিয়াতে আপনি কাজ করার আগে কি করতেন? সোশ্যাল মিডিয়াতে কাজ করার আগে আমি রঙের কাজ করতাম, রং মিস্ত্রি ছিলাম। রং মিস্ত্রি ছিলেন। তো একজন রং মিস্ত্রির সফলতার গল্প আমরা জানবো। তো আপনি কিভাবে সফলতা পেলেন সোশ্যাল মিডিয়াতে? সফলতা বলতে কি, এখন পর্যন্ত সফলতার শেষ নেই। আমার চাহিদা অনেক, দেখি আল্লাহ বা কতটুক যতদিন বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায়। আমার চাওয়া তো অনেক দূর, কিন্তু আমি সফলতার দিক বলতে কি, আমি ছোটোবেলা থেকে গানকে অনেক পছন্দ করতাম। তো সিডি আমল, ক্যাসেট আমল, যাই বলেন, আমি যখন থেকে মানে গান শোনা পছন্দ করতাম, তখন থেকে আমার মনের ভিতরে একটা মানে আলোড়ন তৈরি হলো যে আমি একটা শিল্পী হব, বাংলাদেশের একজন জনপ্রিয় শিল্পী হব। মানুষের তো আশা তো অনেক দূর থাকে, তো এক একজনের এক এক আশা থাকে। তো আমার আশাই ছিল, টার্গেটই ছিল আমি একজন শিল্পী হব। তো সোশ্যাল মিডিয়াতে প্রথম আপনি কোন গানটা গেয়ে আলোচনায় এসেছেন? আমি সর্বপ্রথম কয়েকটা গানে গিয়েছি। তো সবচেয়ে বেশি জনপ্রিয়তা এবং আলোচনা এসেছে আমার হচ্ছে আমার বাড়ির রইল নিমন্ত্রণ। সেটা একটা কথা বলতে কি, আমি আচ্ছা, আমরা শুনবো। তার আগে আপনার সেই গানটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু গেয়ে শোনাতেন। মানে গানটা মানে আগে যে রকম ফিল দিয়ে গাইছিলাম, কিন্তু এখন ওরকম ফিলটা পাচ্ছি না, কারণ যার গানটা আমি গেয়েছি সে আমাদের মাঝে নেই। আল্লাহ পাক তাকে বেস্তে নাসব করুক ইনশাল্লাহ। আমার মন থেকে সবসময় তার দোয়া থাকবে এবং ভালোবাসা থাকবে সবারই। তার গান সারা জীবন বেঁচে থাকুক। আর চেষ্টা করবো আমিও গাওয়ার, মানে যতটুকু চেষ্টা করবো আমি আমার মতো করে পাগল হাসান ভাইয়ের গানগুলো আমি ইনশাল্লাহ একটা কলি আমাদেরকে গিয়ে শোনান। আরে অন্তর বিছাইয়া দেমু পালঙ্কের ওপর, শুয়াইয়া করবো রে বন্ধু জনমের আদর। এক ধিয়ানে চাইয়া রইমু, এক ধিয়ানে চাইয়া রইমু, দেখমু তোমার সাদ বদন, আমার বাড়ি রইল নিমন্ত্রণ। ও তুমি আইও আমার বাড়িতে, বইতে দিমু পিড়িতে, গান শুনাইমু মনেরই মতন। ও তুমি আইও আমার বাড়িতে, বইতে দিমু পিড়িতে, গান শুনাইমু মনেরই মতন। ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ, ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ। চমৎকার! আপনার গানটা খুবই আসলে ভালো লাগার মতোই। আপনি যে আবেগ এবং ফিলটা গানের মধ্যে দিয়ে গাইলেন, আমার নিজের কাছেই খুবই ভালো লাগলো। ধন্যবাদ জানাচ্ছি আমার উপর আল্লাহকে, আমাকে আপনাদের মাঝে গান গাওয়ার সুযোগ দেওয়ার জন্য। তো এই গানটা আপনি সোশ্যাল মিডিয়াতে গাওয়ার জন্য কোন পথটা অবলম্বন করেছিলেন? আমরা ভিডিওতে কিন্তু দেখেছি, তারপরেও যারা আমাদের অনুষ্ঠানটি দেখতেছে হয়তো অনেকেই আপনার সেই ভিডিওটা দেখে নাই। তো তাদের উদ্দেশ্যে আপনি যদি বলতেন যে কোন
ওয়েটা আপনি অবলম্বন করেছেন? আমি ফার্স্টে মানে আমি একটা থিম বানিয়েছিলাম, যে চ্যানেল মালিক ছিল আমার জ্যাকি ভাই। জি। তার চ্যানেলে আমি প্রথমত আমি কয়েকটা গান আপলোড দিই। প্রথমত আমি গান আপলোড দিই হচ্ছে পাখি উড়াল দিছে রে, তারপরে সোয়াচান পাখি, তারপরে তৃতীয় নম্বরে যে এই গানটা আমি ছাড়ার পরে রাতারাতি ইনশাল্লাহ জনপ্রিয়তা আমার আমের দেখি কথাবার্তা বলতেছে। তো আমি পাগল বেশ ছিলাম, এক কথায় বলা যায় আমি পাগল বেশে গানটা আমি গিয়েছিলাম, তৃতীয় নম্বরে আমি গানটা গিয়েছিলাম। তার পরবর্তীতে আরেকটা পাঠ করেছিলাম মানে বাড়ি যাওয়ার পথে, সেটা ছিল বাড়ি সিদ্দিকী স্যারের এই গানটায় প্রেমের দায়ে ঘর সারিলাম, সারলাম আপনজ মানকুলো মান সব হারাইয়া, হইল না কেউ আপন। এই গানটা চতুর্থ এসে আসছে। স্যার, কিন্তু আপনি এই যে পাগল সেজেছিলেন, দর্শক যারা আছে তারা কিন্তু আপনাকে প্রথম অবস্থায় কিন্তু ভেবেছিল যে হয়তো রেল লাইনের সত্যিকারের পাগল আপনি। তো এই পথটা অবলম্বন করার কারণটা কি ছিল? টিপটটা অবলম্বন করার কারণ আমি তো যেহেতু গানের পাগল আমি আর বলছি, এর জন্য আমি যত ধরনের পাগলামি করার লাগে আমার গান, আমার কথা এক কথায় যেটা আমার গান প্রকাশ করার জন্য আমার যেভাবে অবলম্বন করার লাগে, যদি মৃত্যু দিয়েও করার লাগে মৃত্যু দিলে তো আমারও ওইটা হলো না। তো যাই হোক মানে আমার এরকম একটা টার্গেট ছিল, আমার কাছে ছোট আর বড় কিছু না, মানে আমার প্রতিশ্রুতি ছিল আমি গানগুলোকে মানুষের মাঝে মাঝে দেওয়ার জন্য, এতে যেভাবে হোক, অনেকে অনেকভাবে আসে না। তো আমি এই জন্য উপরওয়ালায় আমাকে কিভাবে অভিনয় করতে দিয়েছিল আমি নিজেও অবাক হয়ে গেছিলাম, আর ওই অভিনয় করার সাথে সাথে আমি নিজেও কান্না করে দিয়েছিলাম, মানে রিয়েল কান্না করে দিয়েছিলাম, যার কারণে দর্শকের একটু হিট লেগেছিল যে এটা আসলে। এই থিমটা কার ছিল যে একজন সুস্থ মানুষকে একেবারে পাগলের মতো রূপ ধারণ করিয়ে তাকে দিয়ে গান গাওয়াবো রেল স্টেশনে, গান গাওয়ালে পরে গানটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে। ভাইরাল বলতে আমরা এখন যেটা বুঝি আর কি, মিলিয়ন মিলিয়ন ভিউ, যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাবে। এই থিমটা মূলত কার ছিল? মূলত থিমটা ছিল কি ভাইয়ার ওই চ্যানেলের যেসব গান তৈরি হতো, অনেক গানগুলো আপনার মনে করেন সরাসরি গানগুলো দর্শকরা নিত না, যার কারণে একটা থিমের মাধ্যমে কিছু করা হতো, যে মানুষের কষ্টের কথা এরকম অনেক কিছু নিয়ে তার সাজিয়ে মানে কিছু সত্য মিথ্যা এরকম কিছু মানে অভিনয় তো অভিনয়, তাই না? তো অভিনয়ের মাধ্যমে যেটা আমি প্রকাশ করেছিলাম ওটা পাগল বেশে, ঠিক আছে। ওটা থিম ছিল মানে আমারই মানে একটা মানে মাথার ভিতরে একটা আইডিয়া ঢুকছে যে এইভাবে এইভাবে পড়লে হয়তো ভালো হবে। জ্যাকি ভাইকে বললাম ভাই এইভাবে তুমি পড়তে পারলে পড়ো, সমস্যা নাকি। প্রথমত আমাকে বলছিল টোকাই সাজতে হবে, তো সেক্ষেত্রে আমি বললাম যে না, আমি যেহেতু গানের পাগল, আমি পাগলের মাধ্যমে কিছু একটা দেখাবো। কারণ এই আনাচে গানাচে অনেক পাগল, কিন্তু ভালো ভালো লোক মনে করেন অনেকভাবে মানে পাগল হয়ে আছে, মানে কেউ দেখতেছে না। হয়তো আজকে আমিও কীরকম ছিলাম আমাকে আজকে আপনারা দেখতে পারতেন না, আজকে আপনাদের ভালোবাসা, দর্শকের ভালোবাসা, আজকে আমার মনের কথাগুলো আমি বলতে পারছি। তো আপনি যখন রঙের কাজ করতেন, রং মিস্ত্রি ছিলেন, তখন থেকে আপনার স্বপ্ন ছিল একজন শিল্পী হবেন, আর সেই জন্য আপনি পথ অবলম্বন করলেন পাগল সেজে সোশ্যাল মিডিয়াতে গান গেয়ে ভাইরাল হবেন, অর্থাৎ ভিউ ভিউ পাবেন। আর সেও আর ভাইরাল ওইটা ওইসব আমার পরিকল্পনা ছিল যে ভাইরাল হবো না কি করব। তো আমি রঙের কাজটা বেছে নিয়েছি, একমাত্র আমাদের মাদারীপুরের বেশিরভাগই আমাদের রঙের কাজই করতো, এখনো বর্তমানে অনেকেই ইতালিতে। জি। তো সেক্ষেত্রে আমি চাকরি অথবা অন্য কিছু যদি করতে চাইতাম তো আমার সেক্ষেত্রে হতো না, কারণ আমার মূলত টার্গেট আমার ঢাকা শহর থাকতে হলে আমার একভাবে না একভাবে একটা কিছু করতে হবে, নাইলে আমাকে এমনি অনেকেই পাগল বলতো। যেন মানে গান বলতাম যে আনতে যাইতাম রাস্তা দিয়ে বাইকে ছুড়ে যাইতাম একবারে গানের, মানে কইতো যেন ওই যে সোহাগ যাইতেছে, ওই সময় তো পাগলা ছিলাম না, ওই সময় একটু ডিজে সোহাগ মানে একটু মানে ভাবমূর্তি দিয়ে আইতাম যে এই একভাবে না একভাবে ভাইরাল হওয়া যায় কিনা অথবা কিছু করা যায় কিনা, মানে গানগুলো আমি তো সেক্ষেত্রে আমি আয়সা ঢাকা শহরে আমি রঙের কাজটা আমি বেছে নিলাম। ঢাকা শহরে রঙের কাজটা করেন? জি জি। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি যে বিভিন্ন শিল্পীর কণ্ঠ আপনার হচ্ছে অনুকরণ করে আপনি গান গেয়ে থাকেন। তো কার কার কণ্ঠ আপনি অনুকরণ করে গান গাইতে পারেন? বিষয় কি ভাইয়া, আমি এখন পর্যন্ত আমি আর এই প্রতিভাটা আপনার মাঝে কিভাবে আসে? প্রতিভাটা আমি এখন পর্যন্ত আমি এই ধরনের প্রতিভা এখন পর্যন্ত বিকাশ ঘটাইতে পারি না। ইনশাল্লাহ সামনের দিকে আমি চেষ্টা করবো, যদি যে ভালো একটা মানে আপনি সুযোগ দিয়েছেন যে যার কারণে আমি করতেছি, হয়তো আপনার চ্যানেল মালিক হলে আমাকে দিয়ে মৌলিক গান করাইতেন,
ঠিক আছে। যারা ইউটিউব চ্যানেলের মালিক তারা আর মৌলিক যে গান করাচ্ছে এবং যাদের চ্যানেলে ওরকম ভাবে সিস্টেমে গান চলতেছে তারা ওইভাবে গান করাইতেছে, এক এক চ্যানেলের এক এক ক্যাটাগরি। তো সেক্ষেত্রে আমি ওরকম ভাবে বলতে পারতেছি না আমার এত ধরনের কণ্ঠ আছে, কিন্তু চেষ্টা করতেছি গাওয়ার জন্য। আমি মূলত মনির খান, তারপরে আপনার এন্দ্র কিশোর, আসিফ ভাই, মানে সবাই তো আমার সিনিয়র। তারপরে আমি তাদেরকে ভালোবাসার কারণে কিন্তু তুই তামারি করে বলতেছে, এটা কিন্তু ভালোবাসার একটা যেমন আসিফ ভাই, আগে তো আমি আসিফ ভাই বলতে পারতাম না, আসিফ শিল্পী এটা বলে একটা তৃপ্তি পাইতাম, এন্দ্র কিশোর বলে একটা তৃপ্তি পাইতাম। তারা তো আমাদের গুণজন। তারপরেও আমি তাদের আবার আপনার বিভিন্ন প্রায় শিল্পী যাদের গান আমি শুনতাম ওইগুলো আমি কপি করার চেষ্টা করতাম, কারণ ওই সময় তো আমার কোনো মৌলিক গান ছিল না। মনির খান তার গান কি আপনি কপি করতে পারেন? হয়তো কয়েকটা গাইলে অথবা মানে একটা গান গাইলে তো আমার পেট ভরে না আমার মানে গান আপনার খুব আমার ক্ষুদা নিবারণকে বলতে কি আপনি মনের খারাপ যাবতীয় না পাবেন ফ্লেভার আমি গাইতেই থাকবো। আপনি যে সময় করবেন না ফ্লেভার পাইছি তাইলে আমি ওই সময় কিন্তু আপনার আমি ফ্লেভার দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আমরা তাহলে শিল্পী মনির খানের একটা গানের একটা অন্তরা আমাদের দর্শকদেরকে একটু শোনাই। আমি রোজ রাত্রে চিঠি লেখি, ভোরবেলা তা ছিঁড়ে ফেলি, সে চিঠি ডাক বাক্সে হয় না রে ফেলা। হে যে বড় যন্ত্রণা রে, এ যে বড় যন্ত্রণা, হে যন্ত্রণার কথা যায় না রে বলা। অঞ্জনা এক জীবনে তোরে তো আর যাবে না ভোলা, এক জীবনে তোরে তো আর যাবে না ভোলা। চমৎকার ছিল। তারপরে আপনারা হচ্ছে কার কণ্ঠ নকল করতে পারেন? বিপ্লব ভাই, আসিফ ভাই, তারপর আপনার সোহাগ। আচ্ছা, আমরা সবই শুনবো হ্যাঁ হ্যাঁ, পর্যায়ক্রমে সকলের কণ্ঠেই। তারপরে নাসির, শান্ত, জি ইমন খান, জি। তারপর হচ্ছে আপনার জেমস, জেমসের গান অনেক করছি। আচ্ছা, আমরা শিল্পী আসিফ আকবরের একটি গান আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু শুনি দেখি আপনার কণ্ঠে কতটুকু অনুকরণ করে গাইতে পারেন। কত চোখের পানি ছড়ালে বলো তোমার হৃদয় গলবে, কত অনুশোচনার আগুনে পুড়লে আমায় ক্ষমা করবে। ও প্রিয় তোমারে, প্রিয় তোমারে, প্রিয় তোমারে, তুমি কত কাল ধরে এমন করে দূরে সরে থাকবে, তুমি কত কাল ধরে এমন করে দূরে সরে থাকবে। চমৎকার ছিল। আর একটা গান গাই, অল্প একটু গাই। কার? ওই হ্যাঁ, ওই আসিফ ভাই। আচ্ছা, ঠিক আছে, শোনেন। ও মানুষ মইরা গেলে কদর বাইরা যায়, ও মানুষ মইরা গেলে কদর বাইরা যায়, বাইসা থাকতে নিকৃষ্ট কয় মরলে শ্রেষ্ঠ পদক পায় ববে, বাইসা থাকতে নিকৃষ্ট কয় মরলে শ্রেষ্ঠ পদক পায়। ও মানুষ মইরা গেলে কদর বাইরা যায়, ও মানুষ মইরা গেলে কদর বাইরা যায়। নারীর ভিতরে এটা গানটা খালি মানে কোতলা দিছিল, তো জন্য শেষ করে দিলাম গানটাকে। যাক, সুন্দর ছিল। তো আর কার কণ্ঠ আপনি অনুকরণ করতে পারেন? সোহাগ ভাই, সোহাগ, মানে ব্র্যান্ড সঙ্গীত শিল্পী যিনি আছেন সোহাগ, তার কণ্ঠ। তো দর্শক, আমরা তার কণ্ঠে একটি গান শুনে আসি আমাদের আজকের অতিথির মুখে। লিখবা চিঠি বইলা কেন আজও লিখলা না, বাসবা ভালো বইলা কেন আজও বাসলা না, তোমার ওই মন তো দিলা না, তোমার ওই দিল তো দিলা না, আমাকে কাছে ডাকলা না, আমাকে ভালোবাসলা না। চমৎকার। তো এই যে অনেকের কণ্ঠ যে আপনি অনুকরণ করতে পারেন, সেটা কিভাবে সম্ভব হয়েছে?
এটা আমি আরো অনেক ভাইয়াদের আরো অনেক গান গাই, কিন্তু এখন পর্যন্ত হঠাৎ হঠাৎ গান গাচ্ছি, তো এই জন্য আমার ভিতরে একটা মানে না মানে ভয় ভয় লাগতেছে যে এরকম একটা প্ল্যাটফর্মে এখন পর্যন্ত আসি নাই। এর জন্য মানে অনেকগুলো গান গাইতে পারলে আমার মনের খোরাকটা একটু মিটাইতে পারতাম। কিন্তু আমি এখন কণ্ঠগুলা এই যে বা দেখা গেলো যে অনেক সময় অনেক শিল্পীর কণ্ঠগুলা আপনি অনুকরণ করেছেন, তো সেইটা আপনার হচ্ছে আমাদের দর্শকদের একটু জানাবেন যে কিভাবে সম্ভব হয়েছে। এটা আমি ছোটবেলা থেকে তাদের গান শুনতাম, মানে প্রতিটা অ্যালবাম আমি তাদের বিশেষ করে আপনি কোন সঙ্গীত শিল্পীকে আপনি অনুকরণ বেশি করে থাকেন? বেশি করতাম হলো মানে যুগের সাথে যারা ছিল, সর্বপ্রথম আমি বেশিরভাগ ফলো করতাম হচ্ছে আমি এন্ড্রু কিশোর, তার গানগুলো আমার ভালো লাগতো। জি। তারপরে মনির খান, মানে যারা ওই 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 সে ছিল। আমি শান্ত বাদ্য গান অনেকে শুনছি, আমি তার কণ্ঠ কিন্তু আমি নকল করতে পারি। তারপর ইমন খানের গান, ঠিক আছে, বারিশ সিদ্দিকী স্যারের, তারপর আপনার খালিদ হাসান মিলু, অজিব মাঝি ভাই আজাও রে, অকুল দরিয়ার মাঝি আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে। আপনি সত্যি একজন প্রকৃত গান প্রেমিক, সেটা কিন্তু আসলে আজকে আপনার সাথে কথা না বললে কিন্তু বুঝতে পারতাম না। তো এই যে এত এত শিল্পীর গানগুলা আপনি তাদের কণ্ঠগুলা অনুকরণ করেছেন, তো এটা কিন্তু আসলে সবাই কিন্তু ইচ্ছে করলে কিন্তু পারবে না, এটার জন্য চর্চা দরকার। আর গান কিন্তু আসলে মূলত একটা চর্চা এবং সাধনার জিনিস, এটা কিন্তু যে কেউ ইচ্ছে করলে পারে না, পারে না ফিট। গাইতে পারে না। গানের একটা স্কেল থাকে, লয় থাকে, তাল থাকে, সেগুলা কিন্তু আমার দ্বারা ইচ্ছে করলে সম্ভব না। আপনি সবসময় এটা নিয়ে নিমিত্ত ছিলেন, এই কারণে আপনার দ্বারা সম্ভব হয়েছে। তো সোশ্যাল মিডিয়াতে এ পর্যন্ত আপনার কতগুলো মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে বা কতগুলো গান আপনার আমরা দেখতে পাবো বা পেয়েছি? ভাইয়া এটা তো অনেক মানে অনেক গান রেকর্ড হয়েছে এবং আপলোড হয়েছে, আমার তো মনে নাই কিন্তু তারপরও কিছু কিছু গান, মানে সর্বপ্রথম আমার ওই যে পাগল আমি নয় রে বন্ধু, এই গানটা ভাইরাল হয়েছে। জি। অনেকে মানে আপনার হ্যারো ওটা মৌলিক গান, পাগল আমি নয় রে বন্ধু। আচ্ছা, সেই গানটা আমরা দর্শকদেরকে একটু শোনাই। পাগল আমি নয় রে বন্ধু, পাগল আমি নয় রে বন্ধু, পাগল আমি সেজেছি, মনের মানুষ আরিয়ে আজ পথের পাগল হয়েছি, মনের মানুষ আরিয়ে আজ পথের পাগল সেজেছি, পাগল আমি নয় রে বন্ধু, পাগল আমি নয় রে বন্ধু, পাগল আমি সেজেছি, মনের মানুষ আরিয়ে আজ পথের পাগল হয়েছি, মনের মানুষ আরিয়ে আজ পথের পাগল সেজেছি। চমৎকার ছিল। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতি নেব, বিরতির পরে আবারও ফিরে আসছি, আমাদের সাথেই থাকবেন। বিরতির পরে আবারও ফিরে আসলাম, সাথে আছে আমাদের আজকের অতিথি। তো যে বিষয়ে ছিলাম, এ পর্যন্ত আপনার মৌলিক গান কতগুলো বের হয়েছে, প্রকাশ পেয়েছে? ভাইয়া মৌলিক গান বলতে কি আর এই মৌলিক গানগুলা আসলে মূলত কে আপনাকে লিখে দিত? গানগুলার সুর এবং গানগুলা রচনা কে করতো? এটা হচ্ছে কি ভাই, এক এক কম্পোজ মানে যেমন চ্যানেল মালিকে ফোন দিত এবং কেউ অনেক মিউজিক কম্পোজার ফোন দিত যে সোহাগ একটা গান আছে, এই গানটাও গীতিকা শুরু করো, মানে ওইগুলো তো মৌলিক গানগুলোর মধ্যে সব মানে আনকমন, মানে ওই কথাও এখন পর্যন্ত তৈরি হয় না, তারাই তৈরি করে দিতেছে, তারাই সুর করে দিতেছে। তো কেউ আছে সেও সুর করে দেয়, আবার কিছু কিছু লোক গান লিখে দেয়, আরেকজন সুর করে দেয়, আবার কম্পোজিশন করে যে সে সুর মিউজিক করে দেয়। আপনি কোন ধরনের গানগুলা বেশি গাচ্ছেন? আমি বেশিরভাগ আমার স্যাড গানগুলো আমার কাছে ভালো লাগে, আমার ভালো লাগে ঠিক স্যাড গানগুলো। কষ্টের যে হ্যাঁ বসা আলো গিয়ে থাকেন। জি, তো এই বলতো আপনার হচ্ছে কষ্টের গান কতগুলা গিয়েছেন, মনে আছে কি? যেমন আমার একটা আমারও একটা নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে পাগলা শপ অফিসিয়াল, ওইটার ভিতরে আমি নিজে সুর করছি, আমার সর্বপ্রথম শ্রেষ্ঠ সুর, মানে আমার জীবনের প্রথম সুর ওই গানটা আমার গীতিকার লিখেছিল আমার এক আঙ্কেল, আর তার গানটা আমি হয়তো বলতে পারবো একটু, আমি নিজে। আচ্ছা, একটু আমরা শুনি। গানটির নাম হচ্ছে অন্তর্গালা।
আমার যত ওই আছে জ্বালায় অন্তর কালা, আমার যত ওই আছে জ্বালা, আমার যত ওই আছে জ্বালায় অন্তর কালা, আমার যত ওই আছে জ্বালা। একুলে পায়ে বেরি অকুলে সহে না দেরি, একুলে পায়ে বেরি অকুলে সহে না দেরি, নিতে চায় আমায় তাড়াতাড়ি অন্তর কালা, আমার যত ওই আছে জ্বালা, আমার যত ওই আছে জ্বালা অন্তর কালা, আমার যত ওই আছে জ্বালা। এটা আমি নিজে সুর করছি, এটা হলো আখতারুল ইসলাম আমার আঙ্কেল গানটা লিখে দিয়েছিল, পরে আমাকে এই গানটা বলছে তুই গা, আমার অনুমতি দিয়েছে, যার কারণে আমি নিজে সুর করে আমি নিজে এই গানটি আমি নিজে খরচ করে গিয়েছি এই গানটি। প্রথম মিডিয়াতে কিভাবে আপনার পদার্পণ হয়েছে? সর্বপ্রথম মিডিয়াতে আমি এটা বলতে গেলে কি ভাই, আমি সর্বপ্রথম আসছিলাম মিডিয়া জগতে শিল্পী হওয়ার জন্য। জি। তো আমার সর্বপ্রথম অতি ফার্স্টে আমার একজন উস্তাদ, যাকে উস্তাদ না ছাড়া তো কিছু হয় না, তো আমি আমার ওই ভাইয়াকে উস্তাদ মনে করতাম। তার নাম হচ্ছে ক্ষমা আখতারুল ইসলাম। সে কৌতুক অভিনয় করতো, অনেক ধরনের মুখ দিয়ে অনেক ধরনের ই করতো। তো সে বললো কি, মানে আমি একদিন গান গাওয়ার জন্য অনেক ইচ্ছা করছিলাম, যে অনেক মানে এই করছে ভাই আমাকে একটা গান গাওয়ার সুযোগ দেয়। তো সে সুযোগ দেয় নাই, বলে পরে আমাকে অনেক কিছু বুঝে পরে একদিন আমাকে দেখে আমাকে ওই ছেলেটা না, ওরা আমাকে বাসায় নিয়ে যাওয়ার পরে আমার গান শুনলো, শুনে পরবর্তীতে আমার দেখি প্রোগ্রামে নিয়ে যাচ্ছে। আমি তো প্রথম বিশ্বাস করি না, এই লোকে চলচ্চিত্র লোকের সাথে চলাফেরা করে, আমার বিশ্বাসই হয় না কে। তো সেক্ষেত্রে আমি সর্বপ্রথম ওই সময় তো আপনার মিডিয়া জগতে অনেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, সার্কেস হতো, যাত্রা হতো, মানে যে অনেক প্রোগ্রামের চলছিল। তো সেক্ষেত্রে ওই ভাই আমাকে মনে করে নিয়ে যেত প্রোগ্রামে। তো সর্বপ্রথম প্রোগ্রাম করে হলো নায়ক মেহেদী ভাইয়ের সাথে। তো তার সাথে আমার একটা জুটি ছিল, সে চলচ্চিত্র হিসাবে আর আমি শিল্পী হিসাবে যেতাম। তারপরে বিভিন্ন চলচ্চিত্র লোকের লগে আমার একের পর এক পাঠাইতো সক্ষতা পেয়ে। ওখান থেকে আমি গান শিখতেছি করতেছি। তো ওই সময় তো ক্যাসেট আমলের শিল্পী হয়তো কেউ বুঝতে পারতো না, মাঝে মাঝে মনে একটা হতাশে পড়ে যেতাম, ওই তো সোহাগ ভাই আমার মনে করতো ওই সোহাগ ভাই। পরে আমি কইতাম কি চিন্তা ভাবনা, মানে আর 500 টাকা টিকিট কেটেছে, আর আমি কই আমি ওই সোহাগ না, তো গার খাম, ঠিক আছে। পরে আমার অনেকেই বলে পরে আমি কি করি, হ্যাঁ ভাই আমি সেই সোহাগ, ঠিক আছে। তো ভাই ওই সোহাগের ওই গানটা গান লাগাইলে তো আবার হইতেছে না, বুঝতে পারতেছে না। তো ওই সময় আমি আবার সোহাগ ভাইয়ের গান আবার কিছু কিছু গাইতাম, মাইরে দিতাম। তো মনে করতো এটাই মনে হয় সেই সোহাগ। আর ওই সময় তো সোশ্যাল মিডিয়াতে অনেকে কেউ দেখার কোন বড় আমাদের ব্যান্ড তারকা সোহাগ ভাই। তো ওই তার কণ্ঠে আমরা একটু একটা গান শুনে আসি, দর্শকদের একটু শোনাই। দোষ লাগি পরাণ আমার একা একা কান্দে, কোথায় যেন সেই লুকিয়ে আছে গহীন বনে, হো পরাণ বন্ধুয়া, হো পরাণ বন্ধুয়া, আমায় ভুইল না, দূরে তাইকো না, দূরে যাইও না, লাল চুরি হাতে নূপুর পায়ে, আলতা দেব তোর চরণ পায়ে। চমৎকার। তো যে বিষয়ে কথা বলতেছিলাম, তো আপনার মিডিয়াতে কিভাবে আসা? তো এরপরে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি আইলাম শিল্পী হইতে, কিন্তু আমাকে তো নায়ক নায়িকাদের সাথে খালি প্রোগ্রাম হতেছে, আমি শিল্পীদের পাবো কিভাবে? তো এই একটা পর্যায়ে এরকম প্রোগ্রাম করতে 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 তো সর্বপ্রথম আমার পরিচয় হলো আমার সাজু ভাইয়ের সাথে, প্রজাপন তারকা সাজু ভাই। তো আক্তার ভাইয়ের এলাকার লোক ছিল সাজু ভাই। তো সাজু ভাইয়ের সাথে এরকম সাজু ভাই আমাকে অনেক জায়গায় প্রোগ্রামে নিয়ে যেত। তারপর আমি বেশিরভাগ আমি গামছা বোলার ভাইকে অনেক মিস করতাম, ভালোবাসতাম, ঠিক আছে। তো আমার সৌভাগ্য হয়েছে তার সাথেও প্রোগ্রাম করার। তো এরপর একের পর এক আমি আমি আমার মানে আমি আমি আল্লাহর কাছে একটাই মানে দাবি জানাচ্ছি, আল্লাহ আমাকে আমাকে একটু আমার মনের আশাটা পূরণ করে দাও। আমার যত শ্রম দেওয়া লাগে, মানে আল্লাহ দেখছে মানে আমি কতটা শ্রম দিছি, একমাত্র উপর আল্লাহ দেখছে যে আমি কতটা শ্রম দিয়ে এই পর্যায়ে আসছি। তো পরে যাই হোক পর্যায়ক্রমে এইভাবে আপনার মিডিয়াতে পদার্পণ। জি। তো মিডিয়াতে আপনার আসার পূর্বে আপনি রং মিস্ত্রির কাজ করতেন, তো সেই বিষয়ে একটু ফিরে যাই।
তো এলাকার লোকজন আপনাকে রং মিস্ত্রি হিসেবে চিনে। তো এখন এই যে শিল্পী হওয়ার পরে আপনাকে এলাকার মানুষ কোনভাবে দেখে? না, অনেকে আমাকে ভালোবাসে, এখন অনেকেই যেন সোহাগ তুই এগিয়ে যা। আবার কিছু কিছু লোক আছে ভাই, বুঝেনি তো, কেউ ভালো কেউ দেখতে চায় না। তো উপরওয়ালা চাইলে ভাই কেউ কারো ঠেকাই রাখতে পারে না। আগের পেশা আপনার হচ্ছে আগের পেশা নিয়ে কেউ আপনার কোনো মন্তব্য করে না যে এই করুক। সময়? করলে তো ভালো, সমালোচনা করাই তো ভালো। ঠিক আছে, সে আমার চেনে না জানে না, সে আমার নামে সমালোচনা করতে করুক, সে তার মুখে সে থাকবে। আর আমি কীরকম একমাত্র উপরওয়ালা জানে, আর আমার সাথে যে চলাফেরা করে সেই জানে আমি একমাত্র কীরকম। আর হঠাৎ থেকে অনেকে দূর থেকে না জেনে তো অনেকেই মন্তব্য করতে পারে, অনেক কিছু ভাবতে পারে। জি, ঠিক আছে। গান বাজনার পাশাপাশি আপনি আর কি করেন? আর গান বাজনার পাশাপাশি তো আমি মূলত এখন গান নিয়ে আসছি, এবং কি শর্ট ফিল্ম কাজ, এই কাজগুলো নিয়ে আল্লাহর রহমতে চলতেছে। আপনার পাশাপাশি অন্য কোনো পাশাপাশি ব্যবসা? করতে গেলে কি ওগুলো হয় না, কারণ আমার টার্গেট হচ্ছে মানে আরো উপরের দিক যাওয়া, মানে আরো ভালো কিছু দেওয়ার জন্য দর্শকের মাঝে। তো আমি যদি এই কাজ নিয়ে পড়ে থাকি তাহলে হচ্ছে না আমার। আমি তারপরও আমি চেষ্টা করছিলাম, আমি ক্যাসেট আমলে মানে শিল্পী হওয়ার একটা আশা ছিল। জি। তো এই কাজের কারণে মানে আর্থিক অনটনের কারণে এগুলো হয়নি। কিন্তু অনেকে আছে ভাই, আর্থিক অনটনের কারণে অনেকে পিছিয়ে গেছে, কিন্তু একমাত্র আমি মানে পরিশ্রম দিয়ে এখন পর্যন্ত চলতেছি আর কি, আপনাদের ভালোবাসায়। তো পারিবারিক আপনার কোনো পিছু টান ছিল কিনা এই গান? পারিবারিক পিছু টান তো থাকবে, তো সব মিলেই এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার কপালে যা আছে আমি চিন্তা ভাবনা করি তাই হবে। এর চাইতে আমি ভালো কিছু মনে করি না। আল্লাহ আমাকে অবশ্যই, আমি কালকে কি করব আমার উপর আল্লাহ অবশ্যই তা কনফার্ম করে রাখছে। এখন আরেকজন যদি আমাকে বলে যে সোহাগ তোর ওদিকে যাইতে হবে, কখনো সম্ভব না, কারণ আমার আল্লাহ অন্যদিকে আমাকে লিখে রাখছে। আমি এখানে আসবো আমি কিন্তু কল্পনা করিনি ভাই। আপনি আমাকে যখন ফোন দিয়েছেন আমি অবাক হয়ে গেছি যে মুভি বাংলায় আমার আজকে উপস্থিত করবেন। তা আমি প্রথমে ভাবি নাই যে আসলে এত বড় একটা সারপ্রাইজ আমাকে মানিক ভাই আমাকে উপহার দেবে। ফোন বিষয় হচ্ছে আপনি এই যে গান নিয়ে এত পরিশ্রম করেছেন, এখনো চর্চা করতেছেন এবং ইচ্ছেকে আপনার প্রাধান্য দিয়ে সকল কাজকর্ম ফেলে গান নিয়ে আপনি পড়ে আছেন। জি, তো আপনি কি মনে করতে পারতেছেন যে আপনার এই গান দিয়ে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে? সেটা একমাত্র উপর আল্লাহ জানে। আর আমার হয়তো আমি এই যে এই জায়গায় আসছি, আমার উপর আল্লাহ যদি এখানে ইনা দিত তাহলে আসতে পারতাম না। এখন আল্লাহ পাকি জানে আমাকে দিয়ে সে কী করবে। হয়তো এখন আমাকে কদর দিতেছেন, ওই যে বললাম না, মইরা গেলে কদর বাইরা যায়। আমি 100% গ্যারান্টি, আমি যদি মরে যাই অবশ্যই এই সোহাগরে খুঁজবে, এটা আমি বলে দিলাম। কিন্তু এখন আমাকে কদর দিচ্ছে না কেউই, জানি না। আল্লাহ তাআলা যদি প্রত্যেকটা মানুষের কিন্তু আপনার কিছু না কিছু কৃতিত্ব থেকে যায়। হ্যাঁ হ্যাঁ তো আপনার সেই কৃতিত্বগুলা কি আপনি মনে করেন? এই যে আপনি বললেন যে মরে গেলে পরে আপনাকে সবাই খুঁজবে, খুঁজবে, আপনার কোনো না কোনো কৃতিত্বের কারণেই তো খুঁজবে। সেই কৃতিত্বগুলা আমার মনে হয় আমি যেটা রেখে গেছি একদিন হলেও আমাকে খুঁজবে, কারণ আমি আমি সোশ্যাল মিডিয়াতে একটা গান হলেও আমার একটা গান জনপ্রিয়তা থাকবে, এবং আরও কিছু থাকবে। চেষ্টা করতেছি ওই গান দিয়ে আমাকে চিনবে। সামনে নতুন কি আসতেছে? সামনে আমার আরও কয়েকটি গান আসছে, এখন পর্যন্ত গানগুলো রিলিজ করি নেই। গানগুলো রিলিজ করার যে সময় রিলিজ হবে ওই সময় আমি বলতে পারবো যে কোন চ্যানেলে যাইবে আর গানের টাইটেল কি হবে। মানে বিভিন্ন চ্যানেলে গান দিয়ে আসছি এখন পর্যন্ত, মানে একের পর এক আপলোড হবে, ইনশাল্লাহ জানাবো। ফেসবুকে থেকে আমি জানাবো ইনশাল্লাহ। তো যে বিষয়ে ছিলাম যে পারিবারিক কোনো পিছু টান আপনার ছিল কিনা সেই বিষয়টা কিন্তু আপনি ক্লিয়ার করে বলেননি এখন। পিছু টান বলতে ছিল, কিন্তু পিছু টান থাকলে কেমন বলতে কি, আমরা হলো পরিবারে 2 ভাই 2 বোন। জি। তো আমার বড় ভাই দেখাশোনা করছে, আমার ফ্যামিলিকে দেখাশোনা করছে, কিন্তু আমি ছোটবেলা থেকে কি কেমন জানি কি ভাই, আমি পিছু টান কি ওইগুলো আমি কেয়ার করতাম না। ঠিক আছে, কেয়ার করতাম না, কি দেখতেছি না ভালোই চলতেছে, সংসার চলতেছে, আমি এরকমভাবে করতেছে। তারাও প্রথমে তো আমাকে অনেকে চাপ দিত অনেকেই, ঠিক আছে, তা আমি ওইগুলো কিছু মনে করতাম না। তো আমি মনে করতেছি যে পিছু টান না, এটা হলো আল্লাহ পাক আমাকে এইভাবে রাখছে, আমি এইভাবেই আছি। সকল কাজে আপনি স্রষ্টার উপর। হ্যাঁ, আল্লাহর উপরে আমি পড়ে আছি।
আবার কথায় আছে না যে তুমি যে আল্লাহর উপরে ফেরা চাইলেই হবে না, তোমারও তো চেষ্টা করতে হবে। জি, তা আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করতেছি, আর বাকি সব আল্লাহ আল্লাহ ওই বিষয় নিয়ে চেষ্টা করতেছেন আমি পরিবারকে একটু সুখে শান্তিতে রাখার জন্য পরিশ্রম করে টাকা ইনকাম করতে হবে, অর্থ উপার্জন করতে হবে এই দিক থেকে, নাকি আপনাকে আপনি নিজে একজন প্রতিষ্ঠিত শিল্পী হবেন, সকলেই আপনাকে চিনবে জানবে এই দিক থেকে? না, আমার জানা মতে আমি যদি প্রতিষ্ঠিত শিল্পী হতে পারি অবশ্যই আমাকে আমি ভালো একটা পর্যায়ে যেতে পারবো এবং আমার ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারবো। তো এখন আপনি কোনটা নিয়ে ভাবতেছেন? এখন আমি ভাবতেছি আমি এই গান নিয়েই থাকবো, দেখি উপরওয়ালার কতদিন উপরে উঠায়। তো এই যে গান বাজনা করতেছেন, তো এইটা দিয়ে কি আপনার ফ্যামিলি আর্থিক যে ভরণ পোষণ সেটা কি হ্যাঁ, হচ্ছে? আর একটা বিষয়, এটা একেবারেই একান্ত ব্যক্তিগত বিষয়ের মধ্যে পড়ে। তো আপনার শরীর স্বাস্থ্যের যে আপনার যে অবস্থা, তো আমরা আপনার অনেক সময় আপনার দেখে থাকি যে যারা মূলত আপনার গান করে সঙ্গীতের সাথে সম্পৃক্ত থাকে, তারা অনেকেই আপনার হচ্ছে অনেক ধরনের আপনার নেশায় এফেক্ট থাকে। তো সেই ধরনের কোনো অভ্যাস বা সেই ধরনের কোনো ওরকম বলতে না, হয়তো ভাইয়া আমার ছোটবেলার ছবি দেখলে বুঝতে পারবেন না, আমি ছোটবেলা থেকে শুকনা। তো মানে আল্লাহ আমার কালো, মানে অনেকে বলেন আল্লাহ আমার কালো করে বানিয়েছে, আল্লাহ আমার শুকনা করে বানিয়েছে। তো সেক্ষেত্রে আমি অনেক চেষ্টা করছিলাম মোটা হওয়ার জন্য, বিভিন্ন ধরনের ওষুধও খেয়েছিলাম, কিন্তু আল্লাহ পাক এইগুলো আমার প্যাডে বানিয়ে করায় না, যার কারণে আমি ওগুলো খাওয়া বাদ দিয়ে দিছি, ওষুধপাতি খাই কিছুই হবে না। কারণ আমি ছোটবেলা থেকে, এক কথা আমি কোনো নেশা ভিতরে যুক্ত না, আমি ছোটবেলা থেকে আমি চেপো। জি। তো যাই হোক, আপনার সাথে কথা বলে কিন্তু অনেক ভালো লাগলো। তো আমরা অনুষ্ঠানের প্রায় একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, তার আগে আপনার কিছু গান শুনবো আমরা। জি ভাইয়া, অবশ্যই। কারণ আমি আমার প্রশ্ন করার চাইতে আমি গান গাইলে আমি অনেক উৎসাহ পাই, যে না, একটা গান যদি দর্শকের ভালো লাগে এর থেকে আমাকে আরো অনেকেই চিনবে। আপনার মৌলিক একটা গান আমাদেরকে একটু শোনাবেন, একটা উত্তরা। মৌলিক গানও যে আমি শুনাইলাম আমার ভালো লাগা থেকে, অন্তরকালা, পাগলামি নয় রে বন্ধু। তারপরে আরো তো অনেক গান আছে, যেমন মনে আমার দুঃখ পাইছে, মনে আমার দুঃখ পাইছে, মনে আমার দুঃখ পাইছে, বন্ধু বান্ধব যাই নাছে, আমার গার্লফ্রেন্ড চইলা গেছে নাই আমার আশেপাশে, আমার গার্লফ্রেন্ড চইলা গেছে নাই আমার আশেপাশে, মনে আমার দুঃখ পাইছে, মনে আমার দুঃখ পাইছে, মনে আমার দুঃখ পাইছে, বন্ধু বান্ধব শুই নাছে, আমার গার্লফ্রেন্ড চইলা গেছে নাই আমার আশেপাশে, আমার গার্লফ্রেন্ড চইলা গেছে নাই আমার আশেপাশে। এটা আমার মৌলিক গান। আর অনেক গান আছে। মৌলিক গান বলতে কি ভাই, যারা আমার দর্শক আছে অবশ্যই গান শুনতেছে, এবং কি অবশ্যই যারা আমাকে এখনো পর্যন্ত পাগলা সোহাগ, ডিজে সোহাগকে না চিনেন, অবশ্যই ভাইয়াদের মাধ্যমে তো যারা দেখতেছেন অবশ্যই পাগলা সোহাগ, ডিজে সোহাগ লিখে সার্চ করবেন। অসংখ্য গান, শর্ট ফিল্ম, কিচ্ছা, ভ্যারাইটিস চলে আসবে। পাগলা সোহাগ লিখলেই পাগলামি চলে। মানে আপনি অলরাউন্ডার বলা চলে, যে আপনার সবকিছুই আপনি জি। সবকিছুর সাথে সম্পৃক্ত আছেন। সম্পৃক্ত। আমার সর্বপ্রথম আমার এম আই মানিক নামে একজন পরিচালক আমাকে সর্বপ্রথম কিচ্ছা গান গাইছিল, সে আমার পাশেই রয়েছে, যাকে দেখতে পাচ্ছেন। এই গানটাও রাতারাতি জনপ্রিয়তা পেয়েছে। যেমন গানটা ছিল আমি গিয়েছিলাম, গানটা সর্বপ্রথম সুর হচ্ছে হলো খাইয়া কোথায় গেলি হারাইয়া, তার দিলেতে মায়া লাগাইলি। মানে এটা কি কিচ্ছা গান ছিল? এটা গান ছিল। এটার ভিতরে আমি কিচ্ছা গানটা অন্যভাবে আমি আমার মতো করে মানে সুর, মানে তার সুরটা আমি কিচ্ছা গান বানিয়েছিলাম। মাদারীপুরের একটি মেয়ে লিমা সুন্দরী, দেখতে যেন মায়া ভিপরি, হাজার হাজার সালাম জানাই নবীজি রোজায়, সালাম জানাই মা দরদির পায়, আমি পাগল সোহাগ ভাই, সবার কাছে দোয়া চাই, লেখছাই নিয়া সোসান, ভুল ত্রুটি করবেন মশাই, আরে আহা আহা আহা
প্রেমের কবর কিচ্ছা গানটা আমার রাতারাতি ভাইরাল হয়েছিল। যাক, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দিলেন। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। তো বিদায় নেওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলছি, যারা আমাকে ভালোবাসেন, ভালোবাসা দিয়ে আমাকে এই জায়গাটা তৈরি করেছেন, ইনশাল্লাহ মুভি বাংলা টেলিভিশনের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।